তারপর আমি সিক্রেট রুমে গিয়ে বললাম, রাফি হাসপাতালের ম্যাপটা দে। রাফি বলল, এই নে। তারপর হাসপাতালের ম্যাপটা নিয়ে সবাইকে বললাম, দেখো আমরা যেহেতু সোজা হাসপাতালে যেতে পারবো না, সেহেতু আমাদের আশেপাশের বিল্ডিং থেকে তাদের মার্ক করতে হবে। রাফি বলল, কিন্তু স্যার এমনটা করলে সব কিছু তো জানাজানি হতে পারে। আমি বললাম, না, সন্ত্রাসীদের আতঙ্কের কারণে আশেপাশের বিল্ডিংয়ের মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে, তাই আমাদের কাজ অনেকটা সহজ হবে। রাফি বলল, ওকে স্যার। আর শোনো, আমার টিম এই টানেল দিয়ে হাসপাতালে প্রবেশ করবে, আর আমি পজিশন নিয়ে তোমাদের একসাথে কন্টাক্ট করব। ওকে স্যার। তারপর আরো কিছুক্ষণ বোঝাতে লাগলাম কে কোথায় থাকবে না থাকবে, কোন গ্রুপ কোথায় থাকবে, সব বুঝিয়ে সবাইকে বললাম আমরা ওখানে যাব, বাট কেউ যাতে বুঝতে না পারে, এবং কি আমাদের সিনিয়ররাও না। তোমরা তৈরি দেশের জন্য লড়াই করতে? জি স্যার। আমি বললাম, সবাই সবার আন্ডারে কাজ করা ফোর্সদের প্ল্যান 5 মিনিটের মধ্যে বুঝিয়ে দাও। এটা বলে আমি আর রাফি সিক্রেট রুম থেকে বের হয়ে গেলাম। এর বাইরে যত ফোর্স দাঁড়িয়ে ছিল তাদের ভিতরে পাঠিয়ে দিলাম। রাফি বলল, দোস্ত এই মিশনটা কিভাবে করব, যদি তারা জানতে পারে তাহলে? আমি বললাম, দেখ আল্লাহ ভরসা, প্ল্যান মতে কাজ করলে কিছুই হবে না। রকি বলল, কিন্তু একটা কথা হজম হচ্ছে না, শালা সামান্য 50 কোটি টাকা আর নিজাম চৌধুরীর ভাই রকির জন্য এত বড় একটা রিস্ক কেন নিল? আমি বললাম, আরে শালা কি করে কিছুই মাথায় ঢোকে না, এইসব চিন্তা মাথায় না দিয়ে এখন আমাদের এই মিশনটা কিভাবে সম্পূর্ণ করা যায় এই নিয়ে ভাবতে হবে। রাফি বলল, তারপর সবকিছু সবাইকে বোঝানো শেষ হলে যে যার মতো করে চলে গেল নিজেদের কাজের উদ্দেশ্যে। আর আমি এই খবর বড় স্যারকে দিতে ফোন করলাম, কিন্তু তার ফোন বন্ধ বলছে। এইভাবে 5-6 বার কল দিলাম, কিন্তু ফোন বন্ধ। এইবার চিন্তায় পড়ে গেলাম, শালার কোন দিক সামলাবো। এত সব কিছু না ভেবে স্যারের বউকে মানে ম্যাডামকে কল দিলাম। ম্যাডাম আমাকে চিনে, সেই জন্য ফোন রিসিভ করে বলল, হ্যালো আবির, বলো কি বলবাম। আমি বললাম, ম্যাম স্যার কোথায়? ম্যাম বলল, তোমার স্যার তো তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেল। আমি বললাম, গার্ড নিয়ে গিয়েছে? ম্যাম বলল, দেখলাম তার সাথে 3 জন যেতে, কিন্তু এত কিছু কেন জিজ্ঞেস করছো, কিছু কি হয়েছে? আমি বললাম, না ম্যাডাম কিছু হয়নি। এটা বলে ফোন কেটে দিয়ে সেই গার্ডদের ফোন করে দেখি তাদেরও ফোন বন্ধ। এখন আমার টাইগারের পুরো প্ল্যান বুঝতে না পারলেও হালকা বুঝতে পারছি, শালা আমাকে বোকা বানানোর জন্য এত কিছু করছে। যাক, এখন এত কিছু না ভেবে বর্তমানটা ভাবি। আমি রাফিকে অর্ধেক দায়িত্ব দিয়ে তাকেও পাঠিয়ে দিয়ে নিজের মতো চলে গেলাম হাসপাতালের দিকে। আমি সেখানে পৌঁছাতেই চারিপাশে তাকাতেই দেখি অনেক পুলিশ আর্মি নিচে অবস্থান করছে, এবং তার পাশাপাশি মিডিয়া আছে। আমি সব দিকে তাকিয়ে সবকিছু ভালোভাবে দেখছি। এমন সময় আমার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি নাসির স্যার। আমি বললাম, হ্যালো স্যার। নাসির বলল, আবির, বড় স্যারের কোনো খোঁজ পাচ্ছি না, ওনাকে ছাড়া তো প্রধানমন্ত্রীর সাথে মিটিং করা যাবে না টাকার ব্যাপারে, আর এত টাকা সরকার ছাড়া কেউ দিতেও পারবে না। আমি বললাম, জি বড় স্যারের খোঁজ আমিও করছি, অনেকক্ষণ হলো তাকে খুঁজে পাচ্ছি না। আমিও আমার টিম ওনাকে খোঁজার চেষ্টা করছি, আর আপনি একটু ওই দিকটা চেষ্টা করেন। নাসির বলল, ওকে তুমি তাড়াতাড়ি করো, আমি এই দিকটা দেখছি। এটা বলে ফোনটা কেটে দিল। আমি তো ভাবনায় পড়ে গেলাম, শালা এমন গেম খেলছে পুরো 2 নৌকার মাঝখানে রেখে দিয়েছে। এটা ভেবে আমি আস্তে করে আমার টিমের সবাইকে ইশারা দিতে সরে গেল। অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তারপর আমিও আস্তে করে সরে কিছুটা দূরে হাসপাতালের পিছনে চলে আসলাম। তারপর সবকিছু প্ল্যান মতো পিছনের দেয়াল টপকে হাসপাতালে ঢুকে পড়লাম। তারপর সন্ত্রাসীদের চোখ ফাঁকি দিয়ে একটা রুমে ঢুকে 4 জনের ডাক্তারের ড্রেস পরে বুক ভরা ভয় নিয়ে রুমে 4 জন গুটিসুটি মেরে বসে থাকলাম। এমন সময় পাই দিয়ে একটা লোক যাচ্ছিল। তখনই আমার পাশে থাকা গ্লাসের বোতলটা পড়ে ভেঙে যেতেই লোকটা আমাদের রুমে ঢুকে পড়লো, আর আমরা লুকিয়ে পড়লাম। লোকটা বন্দুক নিয়ে আশেপাশে তাকাতে লাগলো। হঠাৎ করে লোকটার চোখে পড়লো স্ট্রেচার। তাই লোকটা সেটার নিচে তাকিয়ে দেখতেই বন্দুক দেখিয়ে বলে, এই একটু লড়বি তো গুলি করে দিব।
আমি বললাম প্লিজ প্লিজ আমাদের মারবেন না, আমরা তো ডাক্তার, এখানে আপনাদের ভয়ে লুকিয়েছিলাম। লোকটি একটু হেসে বলল, শালার এখানে লুকিয়ে থেকে বেঁচে যাবি ভাবছিস নাকি? আয় আমার সাথে, পালাবার চেষ্টা করবি তো মাথা উড়িয়ে দিব। তারপর আর কোনো উপায় না পেয়ে লোকটার সাথে যেতে লাগলাম। এইদিকে আমার কানের ভিতরে ছোট ব্লুটুথ কলে রাফির সাথে কানেক্টেড থাকায় রাফি বুঝে গেল আমরা ধরা পড়ে গিয়েছি। তখন রাফি বলে উঠল, দোস্ত আমি তোর ক্ষতি হতে দিব না, আমি এক্ষুনি ওদের আক্রমণ করব। তখনই আমি জোরে বলে উঠলাম, প্লিজ প্লিজ কিছু করবেন না প্লিজ। তখনই পিছনে বন্দুক ধরা লোকটা বলে উঠল, কিরে পাগলের মতো করছিস কেন? আমি বললাম, ভাই অনেক ভয়ে আছি, প্লিজ কিছু করবেন না, তাহলে অনেক ক্ষতি হবে। এটা আস্তে করে বললাম যাতে রাফি বুঝতে পারে, আর আমার ইশারা রাফি বুঝতে পেরে গেল। এইদিকে আমাদের লিফটে করে 6 তলাতে নিয়ে গেল। সেখানে ডাক্তার প্লাস রোগীদের একসাথে রাখা একটা রুমে আমাদের 4 জনকে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আর ওখানে থাকা একজন লোক আমাদের দিকে বন্দুক ধরে বলল, ওই ডাক্তার চুপচাপ ওইখানে বসে পড়, আর বেশি চালাকি করবি তো জানটা আর দেহেতে থাকবে না। তারপর আমরা লোকটার কথা মতো একটা জায়গায় বসে পড়লাম। স্যার এখন কি করব, আমরা তো ধরা পড়ে গেলাম। আমি বললাম, চুপ থাকো, আর কি হতে থাকে ওটা দেখো। তারপর আমি দেখতে পেলাম ওখানে একটা টেবিলের উপর একটা ছেলে কাকে জানি এখানকার আপডেট জানাচ্ছে, আর 2 জন চারপাশে নজর রাখছে। তখন আমি এটা দেখে কান্নার ভাব নিয়ে হাঁটুর উপর মাথা দিয়ে রাফিকে বলতে লাগলাম, রাফি আমি একদম ঠিক আছি, আমি লিফটে আসাতে তেমন গার্ড দেখতে পাইনি। তুই একটা কাজ কর, মাসির ড্রোনটা ছেড়ে সবার পজিশন দেখ। রাফি বলল, দোস্ত আমি সবকিছু দেখে নিয়েছি, এখন শুধু তোর চিন্তা হচ্ছে। আমি বললাম, আমারটা বাদ দে, এখানে থাকা মানুষদের চিন্তা কর। এখন বল কয়জন আছে এখানে? আমার রুমে 5 জন আছে, বাকি কয়জন? রাফি বলল, দোস্ত চিন্তায় পড়েছি, এখানে প্রায় 20 জনের মতো চামচা আছে, তোরগুলো সহ 25 জন, যারা সবখানে ছড়িয়ে আছে। কিন্তু একটা সমস্যা আছে ভাই। আমি বললাম, কি সমস্যা? রাফি বলল, তাদের হাতে অনেক ভালো মানের অস্ত্র আছে, আর যদি টের পাই তাহলে সবার জীবনের ঝুঁকি হবে, সাথে তোরও। আমি বললাম, ওইসব চিন্তা বাদ দে, সবাইকে বল যে যার পজিশন থেকে একসাথে স্নাইপার তাদের দিকে টার্গেট করতে। রাফি বলল, ওকে বলা হয়েছে। 5 মিনিট পর সবাইকে একসাথে কলে কানেক্ট করে বললাম, সবাই যার যার টার্গেট ধরে রেখেছো? জি স্যার। আমি বললাম, ওকে, যখনই শ্যুট করতে বলবো একসাথে শ্যুট করবা, ওকে, কিন্তু আমার সাথে থাকা ছেলেটাকে ছাড়া। সবাই বলল, ওকে স্যার। তারপর কয়েক মিনিট পর আমি সন্ত্রাসীদের পজিশন দেখে সবাইকে বললাম, সবাই রেডি? সবাই বলল, জি স্যার। আমি বললাম, একসাথে সবাই 1 2 3 অ্যান্ড শুট। আমি শুট বলার সাথে সাথে সেখানে থাকা সন্ত্রাসীর একজন ছাড়া আর বাকিরা লুটিয়ে পড়লো, রক্তে পুরো ফ্লোর লাল হয়ে গেল। আর এইসব দেখে সেখানে থাকা মানুষগুলো জোরে চিৎকার দিতেই সামনের লোকটা যখনই গুলি হাতে নিয়ে মারতে যাবে তখনই আমি দাঁড়িয়ে আমার পিস্তলটা বের করে লোকটার হাতে গুলি করে দিলাম। আর সাথে সাথে আমার টিমের লোকেরা গিয়ে লোকটাকে ধরে কয়েকটা থাপ্পড় দিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে ফেললো। আর এটা দেখে লোকগুলো আরো ভয় পেয়ে চিৎকার করতে লাগলো। তখন আমি বললাম, সবাই চুপ করেন, ভয় পাওয়ার কিছুই নেই, আমরা পুলিশের লোক, সো সবাই চুপ করেন। আর ডাক্তাররা আপনারা নির্ভয়ে আপনাদের রোগীদের সেবা দিন। এইদিকে লোকটা বলে উঠলো, তোরা কি ভাবছিস আমাকে ও এখানে থাকা আমার লোকদের মারলে তোরা বেঁচে যাবি? হাহা, এটা তাহলে ভুল। এই হাসপাতালের প্রায় আমরা ছাড়া 20 জন আছে, তাদের হাত থেকে কিভাবে বাঁচবি? আমি বললাম, তোর এটা নিয়ে চিন্তা করতে হবে না, এখানে শুধু তুই ছাড়া বাকিরা আকাশে। সো নিজে বাঁচতে চাইলে সুন্দর করে বলে দে তোদের উদ্দেশ্য কি। স্যার বিশ্বাস করেন আমি কিছু জানি না, আমাকে নিজাম চৌধুরী শুধু আদেশ দিয়েছে এই হাসপাতাল হাইজ্যাক করতে, আর আমি করছি, ব্যাস এতটুকু, আর কিছু জানি না। স্যার এই হালার পুত তো কিছুই জানে না, তাহলে কি মেরে ফেলবো? আমি বললাম, তার বলতে এটা বলতে দেরি লোকটার মাথা উঠতে দেরি হলো না। তারপর বললাম, সব লাশ একসাথে করে মর্গে পাঠিয়ে দে। এটা বলে আমি যখনই সামনে যাব তখনই আমার ফোনটা বেজে উঠলো। আর ও পাশ থেকে যা শুনলাম তা শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লাম। আমার এমন করা দেখে রাফি কোথা থেকে দৌড়ে এসে আমাকে ধরে বলতে লাগলো, দোস্ত তোর কি হয়েছে, এমন করছিস কেন? আমি ভাবতেও পারিনি আমার সাথে এত বড় গেম হবে। আমি বললাম, দোস্ত জিসানকে মেরে রকিকে নিয়ে গিয়েছে। ভাই রাফি কথা বলার সময় নাই, তুই এই দিকটা দেখ, আমি আসতেছি। এটা বলে আমি দৌড় দিলাম। দৌড়ে নিচে গিয়ে আমাদের একটা গাড়ি ছিল, ওই গাড়ি নিয়ে চালাতে লাগলাম।
কিছুক্ষণের মধ্যে নিজাম চৌধুরীর বাড়িতে চলে আসলাম। আমি গাড়িটা একপাশে রেখে দৌড়ে নিজাম চৌধুরীর বাসায় ঢুকতেই, আসো বেবি আসো, তোমার জন্য আমি অপেক্ষা করছি। আমি বললাম, রকি তুই? রকি বলল, আমার বাড়ি আর আমি থাকবো না, সেটা কেমন করে হয়? আমি বললাম, বড় স্যার কোথায়? রকি বলল, আরে এত চিল্লাস কেন, বড় স্যার আছে কোনো এক জায়গাতে, আগে তোর হিসাবটা মিটিয়ে নি। শালা ওই দিন তানিয়ার জন্য অনেক মেরেছিস, আজ প্রতিটা আঘাত সুদে আসলে নিব। আমি বললাম, কুত্তার বাচ্চা, তোদের একটাকেও আমি ছাড়বো না। রকি বলল, শালা আগে নিজে বাস, এই কে কোথায় আছিস, এই শালাকে মার, শালা আমাকে অনেক মারছে। এটা বলতেই কয়েকটা ছেলে আমাকে মারতে আসলে আমি তাদেরকে মারতে লাগি। এইভাবে করে যে আমাকে মারতে আসে আমি তাকে মেরে মাটিতে লুটিয়ে ফেলি। হঠাৎ করে এই আরেকবার যদি আমার লোকদের গায়ে একটা আঁচড় লাগে তাহলে তোর স্যারকে মেরে ফেলবো। এই কথা বলতে আমি উপরের দিকে তাকাতেই মারা বন্ধ করে দিলাম। তার কারণ নিজাম চৌধুরী বড় স্যারের মাথায় বন্দুক ধরে রেখেছে। আমি বললাম, নিজাম চৌধুরী তোর যা করার আমার সাথে কর, তাও স্যারকে ছেড়ে দে। নিজাম চৌধুরী বলল, কেন রে, দোষ তো করতে দুইজন একসাথে করছিস, তাহলে শাস্তি তোকে কেন দিব, শাস্তি দুইজনেই পাবি। স্যার বলল, আবির আমার যা হয়ে যাক তুমি পিছটান হবা না, শালাদের মারো, এরা এক একটা জানোয়ার। নিজাম চৌধুরী বলল, কি বলছিস, ওর মতো পুচকে আমাকে মারবে, এই শালাকে আদর করতো দেখি। এটা বলে কয়েকজন ছেলে মিলে আমাকে মারতে লাগলো। নিজাম আর রকি চেয়ারে বসে হাসতে লাগলো।